জাতিসংঘের মহাসচিব 13 মার্চ বাংলাদেশে আসছেন। শুধু রণাঙ্গনের যোদ্ধারাই হবেন মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোগী। উপদেষ্টা। কুয়েটে আবাসিক হল বন্ধ ঘোষণার পর ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা। রোজার প্রথম সপ্তাহের মধ্যে 14 কোটি লিটার সয়াবিন তেল আমদানি হচ্ছে। সর্বশেষ থাকছে পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে দেশ দায়বদ্ধ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। জাতিসংঘের মহাসচিব 13 মার্চ বাংলাদেশে আসছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী 13 মার্চ 4 দিনের সফরে বাংলাদেশে আসছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে গুতেরেস বাংলাদেশ সফর করবেন। আজ বুধবার নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের স্থায়ী মিশন এই তথ্য জানিয়েছে। জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ও এই সফরের তথ্য নিশ্চিত করেছে। জাতিসংঘ মহাসচিবের কার্যালয় জানিয়েছে, গুতেরেস আগামী 13 থেকে 16 মার্চ বাংলাদেশ সফর করবেন। এর আগে 2018 সালের জুলাই মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস। বাংলাদেশের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গুতেরেস এখন বাংলাদেশ সফরে আসছেন। গত 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্ক জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খালিলুর রহমান। এ সময় তিনি প্রধান উপদেষ্টার আমন্ত্রণ পত্রটি গুতেরেসের কাছে হস্তান্তর করেন। এদিকে মোহাম্মদ ইউনূসের অনুরোধে চলতি বছরের দ্বিতীয়ার্ধে জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাতারের রাজধানী দোহায় এই সম্মেলনের আয়োজনের বিষয়ে আলোচনা হচ্ছে। শুধু রণাঙ্গনের যোদ্ধারাই হবেন মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোগী। উপদেষ্টা। 1971 সালে যারা রণাঙ্গনে সরাসরি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছেন, শুধু তারাই মুক্তিযোদ্ধার মর্যাদা পাবেন। অন্য যারা দেশ বিদেশ থেকে স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করার প্রয়াসে সংগঠকের ভূমিকা পালন, বিশ্ব জনমত গঠন, কূটনৈতিক সমর্থন আদায়ে কাজ করেছেন, তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী। অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম ইউএনবিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন। ফারুকী আজম বলেন, বর্তমানে আইনের সংজ্ঞায় সরাসরি যুদ্ধে অংশ নেননি এমন 8 ধরনের ব্যক্তি ও পেশাজীবীদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, পরিবর্তন আনার জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022 সংশোধন করে অধ্যাদেশ করা হচ্ছে। ইতিমধ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ 2025-এর খসড়া করে এ বিষয়ে মতামত নেওয়া হয়েছে। খসড়াটি মার্চের প্রথম সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। সনদধারী অমুক্তিযোদ্ধাদের অপসারণের জন্য দাবি রয়েছে জানিয়ে ফারুকী আজম বলেন, এজন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনে আমরা কিছু সংশোধন আনতে চাচ্ছি। বড় ধরনের সংশোধন আনবে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞার ক্ষেত্রে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন, যারা নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন, বিদেশে জনমত গঠনের ভূমিকা রেখেছেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে জড়িত ছিলেন, প্রশাসনিক দায়িত্বে মুজিবনগরের নানা পর্যায়ে যারা কাজ করেছেন, সবাইকে আলাদা করা হচ্ছে। সংশোধিত আইন অনুযায়ী সরাসরি রণাঙ্গনে সশস্ত্র যুদ্ধ করেছেন যারা, তারা হবেন মুক্তিযোদ্ধা। আর যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী। ফারুকী আজম বলেন, ভাতা কিংবা সুযোগ সুবিধা নিয়ে কোনো আপত্তি কারো নেই। শুধু যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন তাদের স্ট্যাটাসই যাতে মুক্তিযোদ্ধা থাকে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, বিভিন্ন মুক্তিযোদ্ধাদের সংগঠন আমার সঙ্গে কথা বলতে এসেছিল। তাদের মধ্যে প্রবল একটা আপত্তি যে যারা রণাঙ্গনে সশস্ত্র যুদ্ধ করেছেন তাদের সঙ্গে অন্যদের যাতে একটি ক্যাটাগরিতে বিচার না করা হয়। আমিও তাদের মতো সেই রকম যোদ্ধা। আমি মনে করেছি তাদের এ দাবি অনেক ন্যায্য, কারণ আমি নিরাপদে থেকে সহযোগিতা করেছি, বাংলাদেশের স্বাধীনতার জন্য নানাভাবে কাজ করেছি। এটাও কম গুরুত্বপূর্ণ কাজ নয়, তবে সেটা সেভাবেই সংজ্ঞায়িত হওয়া উচিত, সেটা সেভাবেই নির্ধারিত হওয়া উচিত। কুয়েটে আবাসিক হল বন্ধ ঘোষণার পর ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীরা হল ছেড়ে যাচ্ছেন। আজ বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের 99তম সভায় সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সকাল 10টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রশাসনের হল ছাড়ার নির্দেশের পর তারা আর নিরাপদ বোধ করছেন না। সার্বিক নিরাপত্তার স্বার্থে তারা নিরাপদ আশ্রয়স্থল বাড়ি চলে যাচ্ছেন। তবে আজ সকাল 10:15 পর্যন্ত আবাসিক হলে কিছু সংখ্যক শিক্ষার্থী অবস্থান করছিলেন। এদিকে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা এক সপ্তাহের মাথায় কুয়েট পুরোপুরি বন্ধ ঘোষণা আসে গতকাল। এর আগে 19 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের উপর এক সভায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে 28 ফেব্রুয়ারি পর্যন্ত
একাডেমি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। এদিকে গতকাল মঙ্গলবার দুপুরে পূর্ব ঘোষণা অনুযায়ী উপাচার্যের পদত্যাগের দাবিতে তার বাসভবনে আবারও তালা লাগাতে গিয়েছিলেন শিক্ষার্থীরা। পরে শিক্ষকদের সঙ্গে কথা বলার পর তারা তালা না লাগিয়ে সেখান থেকে ফিরে যান। 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হন। পরের দিন প্রশাসনিক ভবন সহ সব একাডেমিক ভবন তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ওই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সংঘর্ষের ওই ঘটনায় তদন্ত কমিটিও করা হয়। 19 ফেব্রুয়ারি রাতে খানজাহান আলী থানায় অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। গত বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশে করে সব রাজনৈতিক ছাত্র সংগঠনকে লাল কার্ড দেখান শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা উপাচার্যের পদত্যাগ দাবি করেন। গত রোববার শিক্ষার্থীরা খুলনা থেকে ঢাকায় গিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন। এতে হামলায় জড়িত ব্যক্তিদের বিচার, উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবি জানানো হয়। রোজার প্রথম সপ্তাহের মধ্যে 14 কোটি লিটার সয়াবিন তেল আমদানি হচ্ছে। দেশে আগামী 1 বা 2 মার্চ রোজা শুরু হচ্ছে। এর আগে এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রাম বন্দরে 5 ট্যাঙ্কারে আমদানি হচ্ছে 78,000 টন বা 8.5 কোটি লিটার সয়াবিন তেল। আর রোজা শুরু হওয়ার প্রথম সপ্তাহের মধ্যে 4 ট্যাঙ্কারে আরো 51,000 টন সয়াবিন তেল আসার কথা রয়েছে। অর্থাৎ রোজার এক সপ্তাহের মধ্যে 1,29,000 টন বা প্রায় 14 কোটি লিটার সয়াবিন তেল আমদানি হচ্ছে। চট্টগ্রাম বন্দর ও আমদানিকারকদের সূত্রে এ তথ্য পাওয়া গেছে। রোজাকে সামনে রেখে এমন সময়ে আমদানি বাড়ছে যখন বাজার থেকে বোতলজাত সয়াবিন তেল কার্যত উধাও হয়ে গিয়েছে। এ অবস্থায় শেষ মুহূর্তে একের পর এক ট্যাঙ্কার বন্দরে পৌঁছাতে শুরু করায় ধীরে ধীরে সয়াবিন তেলের সংকট কেটে যাবে বলে মনে করেন আমদানিকারকেরা। তবে তেলের পাইকারি ও খুচরা ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীরা বলেছেন, আমদানির পর এসব তেল দ্রুত বাজারজাত করা না হলে রোজা শুরুতে বাজারের সংকট কাটবে না। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, বর্তমানে বন্দরের বহির্নোঙরে এমটি চ্যাম্পিয়ন অ্যাভনি ট্যাঙ্কার থেকে খালাস হচ্ছে টিকে গ্রুপের আমদানি করা সয়াবিন তেল। আর্জেন্টিনার সান লরেঞ্জো বন্দর থেকে আসা ট্যাঙ্কারটিতে রয়েছে 13,000 টন অপরিশোধিত সয়াবিন তেল। এই ট্যাঙ্কারের তেল খালাস শেষ হওয়ার আগে গতকাল মঙ্গলবার বন্দরে এসে পৌঁছেছে একটি মায়েরসক বেফোর্ড। এটিতেও টিকে কোম্পানির গ্রুপের সয়াবিন তেল রয়েছে, যার পরিমাণ 15,000 টন। আগামীকাল বৃহস্পতিবার টিকে গ্রুপের 15,000 টন সয়াবিন তেল নিয়ে বন্দরে এসে পৌঁছাবে এমটি অ্যাভেক্স নামের ট্যাঙ্কার। সব মিলিয়ে 3টি ট্যাঙ্কারে টিকে গ্রুপ আনছে 43,000 টন সয়াবিন তেল। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যে দেখা যায়, জানুয়ারি মাসে 1,17,000 টন সয়াবিন তেল আমদানি হয়েছে, যা গত 6 বছরে মাসিক ভিত্তিতে সর্বোচ্চ। তবে ফেব্রুয়ারি মাসের প্রথম 21 দিনে মাত্র 1 জাহাজ সয়াবিন তেল আমদানি হয়েছিল। আমদানির বৃদ্ধি ধারাবাহিকতায় না থাকায় সয়াবিন তেলের সংকট তীব্র হয়। এখন রোজার আগ মুহূর্তে সয়াবিন তেল নিয়ে একের পর এক ট্যাঙ্কার বন্দরে এসে পৌঁছাতে শুরু করায় সংকট বেশি দিন থাকবে না বলে দাবি আমদানিকারকদের। জানতে চাইলে টিকে গ্রুপের পরিচালক শফিউল আতাহার প্রথম আলোকে বলেন, আমদানি করা অপরিশোধিত তেল খালাস করে দ্রুত পরিশোধনের প্রক্রিয়া চলছে। আশা করি খুব দ্রুত এই তেল বাজারজাত করা সম্ভব হবে, তাতে সোয়াবিন তেলের সংকট কাটবে। সরাসরি সোয়াবিন তেল ছাড়াও সোয়াবিন বীজ থেকে তেল উৎপাদন করছে 5টি শিল্প গ্রুপ। রোজার আগে সোয়াবিন বীজ নিয়ে 3টি জাহাজ বন্দরে ফিরতে যাচ্ছে। এই 3 জাহাজে রয়েছে 59,438 টন সোয়াবিন বীজ, যা নিয়ে আসছে এমবি ইয়োগা নামের একটি জাহাজ। এর আগে চলতি মাসে 3 জাহাজে আমদানি হয়েছিল 1,71,000 টন সোয়াবিন বীজ। এসব সোয়াবিন বীজ মাড়াই করে পাওয়া যাবে অন্তত 25,000 টন সোয়াবিন তেল। পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে দেশ দায়বদ্ধ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবসের জাতীয় পক্ষ থেকে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, আজ 25 ফেব্রুয়ারি প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। 2009 সালের এই দিনে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের শিকার সব শহীদের স্মরণে এখন থেকে প্রতি বছর এই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা তাদের বিদেহী রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা সহমর্মিতা জানান। শহীদ পরিবারের সদস্যরা একান্ত প্রিয়জন হারানোর এতগুলো বছর পরও স্বজন হত্যার বিচার পেতে অপেক্ষা করে আছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের পর অনেকগুলো বছর ধরে জাতি হিসেবে আমাদের নানা বিভ্রান্তিতে রাখা হয়েছে। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সমব্যথী হয়ে দেশ ও জনগণ শহীদ পরিবার সব নিপীড়িতদের পাশে দাঁড়াবে, সেই আশাবাদ রাখছি
রাখছি একই সঙ্গে। তিনি বলেন, এখন থেকে এই দিনটিতে আমরা চেতনা অনুভূতি একটি নিয়ামক হয়ে দেশের জন্য যুদ্ধ করার ব্রত নিয়ে পথ চলা একদল সাহসী মানুষের অনাকাঙ্ক্ষিত নির্মম মৃত্যুর কথা মনে করিয়ে দেব। তাদের এই আত্মত্যাগের স্মরণে আমরা জাতি হিসেবে যেন নিজেদের সঠিক পথে পরিচালিত করতে সংকল্পবদ্ধ হই। দুঃশাসন, ষড়যন্ত্র, আত্ম অহংকারে আর যেন কোনো প্রাণ না হারাই। মানুষ যেন আত্মসম্মান ও মানবিক অধিকার নিয়ে নিজের যোগ্যতা ও মেধায় তার প্রাপ্য অবস্থানে পৌঁছাতে পারে, এই প্রত্যাশা করি। প্রধান উপদেষ্টা বলেন, ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব মুক্ত পৃথিবী গড়ার পথে বাংলাদেশই যেন আদর্শ মাপকাঠি। জাতি শহীদ সেনাদের স্মরণে এই দিনে আমরা একটি স্বনির্ভর ও সুসভ্য বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ হই।